ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলার আছে এই মুহূর্তে। একদম টক অফ দ্য টাউন, যেটা ক্রিকেট অঙ্গনে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে তা হচ্ছে তাসকিন আহমেদ। তিনি কি আসলে বিশ্বকাপের দলের জন্য অ্যাভেলেবল হবেন কিনা? একটা ইনজুরির ব্যাপার রয়েছে, এমআরআই করা হয়েছে, অপেক্ষা করা হচ্ছে তাসকিন আহমেদের সেই মেডিকেল রিপোর্টটার জন্য। আগামীকালকে হয়তো বা একটা পরিপূর্ণ ডিসিশন আসবে। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের টিম কম্বিনেশনটা কেমন হবে, তাসকিন থাকলে একরকম, না থাকলে একরকম, কন্ডিশন বিবেচনায় অনেক ব্যাপার রয়েছে। সেই সঙ্গে টক অফ দ্য টাউন আরেকটা বিষয়, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন অফ ফর্মে আছেন, লিটন দাস অফ ফর্মে আছেন, সুতরাং একটু ইমব্যালেন্সড সব কিছু মিলিয়ে। তারপরও আশায় আমরা বসতি করতে চাই। লাস্ট ম্যাচটা জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ হেরেও গেছে, সেটাও একটা বড় কনসার্নের জায়গা। এবার আর টপ অর্ডারের ব্যর্থতা ঢাকতে পারেননি বোলাররা, যে কারণে সিরিজের শেষ ম্যাচে 8 উইকেটে হেরে প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ উপহার দেওয়া সম্ভব হয়নি বাংলাদেশে। আগে ব্যাট করে 157 রানের পুঁজি গড়ে বাংলাদেশ, জবাবে 2 হাফ সেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় জিম্বাবুয়ে। তারপরও 4-1 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নাজমুল শান্তর দল। মিশন হোয়াইট ওয়াশ, কিন্তু শেষ ম্যাচে মুদ্রার উল্টোপিঠ দেখল বাংলাদেশ। টপ অর্ডারে বাংলাদেশের ব্যর্থতার দিনে সূর্যের আলোর মতো ঝলমলে ছিল জিম্বাবুয়ের টপ অর্ডার। টসে হেরে ব্যাট করতে নেমেই বিপর্যয় বাংলাদেশ শিবিরে। 9 রানেই 2 ওপেনারকে হারিয়ে কোণঠাসা শান্তর দল। তানজিদ সৌম্য কেউই পৌঁছাতে পারেনি 2 অঙ্কের ঘরে। বিপদ সামাল দিতে এসে নড়বড়ে হৃদয়ও, তিনিও ফেরেন 1 রানে। এরপর শান্তকে নিয়ে 69 রানের জুটি গড়েন রিয়াদ। শান্ত 36 রানে ফিরলেও উইকেটে অটল ছিলেন সাইলেন্ট কিলার। ক্যারিয়ারের অষ্টম 50-র পর প্যাভিলিয়নে ফেরার আগে সাকিবকে নিয়ে যোগ করেন আরও 39 রান। সাকিবের পর মাহমুদুল্লাহ দ্রুত সাজঘরে ফেরায় শেষ দিকেও ধাক্কা খায় টাইগাররা। তবে আবারও সেই জাকের আলীর ভেলকি। তার 11 বলে 24 রানের ক্যামিওতে 157 রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা জিম্বাবুয়ের। ম্যাচের পুরো আলোটাই কেড়ে নিয়েছেন বেনেট ও রাজা। পুরো সিরিজ জুড়েই হাসছিল না রাজার ব্যাট। 50 হাঁকিয়ে শেষ ম্যাচে সেই রান খরা কাটালেন তিনি। অন্য প্রান্তে ব্যাট হাতে বেনেট রীতিমতো শাসন করেছেন টাইগার বোলারদের। 49 বলে 70 রান করেন তিনি। এছাড়া রাজা অপরাজিত ছিলেন 72 রানে। ফলে 9 বল হাতে রেখেই জয়ের হাসি হাসে জিম্বাবুয়ানরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে চাই। এহসানুল হক সেজান, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সেজান ভাই চলে আসবেন। এবং সেজান ভাই, এমন একটা সময় আপনাকে আসলে ওয়েলকাম করতে হচ্ছে যখন আশেপাশে অনেক কথাবার্তা হচ্ছে, টিমের কন্ডিশনটাও আসলে দৃশ্য তো খুব একটা ভালো লাগছে না। তারপরও বিশ্বকাপের সময়টাতে এরকম অনেক আলোচনা হয়, বাট আজকের ম্যাচটা নিয়ে পার্টিকুলারলি যদি কথা বলি, এমন তো না যে সবসময় বোলাররা আপনাকে ম্যাচ জেতাবে। টি-20 ক্রিকেটে ডেফিনেটলি ব্যাটারদের এর আগের দিন মিডল অর্ডার কলাপস করেছিল, আজকেও 11 ওভারের পর অ্যাপ্রোচ এবং সামহাও মিডল অর্ডার ক্লিক করে নেই। এই জায়গাগুলো, ব্যাটিংয়ের জায়গাটা আসলেই কি সবচেয়ে বড় কনসার্নের জায়গা কিনা? না, নিশ্চয়ই। আসলে টি-20 যেহেতু ওয়ার্ল্ড কাপ সামনে, এবং ওয়ার্ল্ড কাপে আসলে একটা বেঞ্চমার্ক আছে যে অ্যাটলিস্ট আমরা প্রেডিক্ট করতে পারি যে 200-এর আশেপাশে যদি না থাকে তাহলে আসলে কোনো টিমের সাথে আমরা খুব একটা ভালো খেলতে পারবো না বা কম্পিট করতে পারবো না। সো সেই কনসার্নে কিন্তু আমরা বলতে পারি যে ব্যাটিংটা আসলে কলাপস করছে, বিশেষ করে টপ অর্ডারে 1, 2, 3, 4 ভেরি ক্রুশিয়াল রোল প্লে করে। সেখানে কিন্তু আমরা খুব একটা জ্বলে উঠতে দেখছি না। 200 রান যদি আমি চেস করতে যাই তাহলে কিন্তু আমাদের এই 1, 2, 3, 4 যারা ব্যাটিং করে তাদেরকেই কিন্তু আসলে একটা অ্যাগ্রেসিভ অ্যাভারেজে বা স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিং করতে হবে। সেই জিনিসটা আসলে পুরোটাই আমরা ফেল। সো ওখান থেকে আসলে মিডল অর্ডারটা খুব একটা বেশি রিবিল্ড করে নিয়ে যেতে পারে না। সো কনসার্ন একটাই যে টপ অর্ডারটাকে আসলে রান করতে হবে, ফর্মে ফিরতে হবে, টু বি অনেস্ট, যে ওয়ার্ল্ড কাপের কম্পিটিশন যদি রাখতে হয়। নাজমুল শান্ত বলছিলেন যে অফ ফর্মে আছেন, মানে একদম ঠিক যে নাজমুল শান্তকে আমরা এক্সপেক্ট করি সেই নাজমুল শান্ত হয়তো বা নাই, একটু ফর্মটা কেমন জানি যাচ্ছে। তো এইটা কি আসলে দলের কে আরও ডিমোটিভেট করছে কিনা, যেহেতু উনি ক্যাপ্টেন? নিশ্চয়ই। একটা ক্যাপ্টেন্স অলওয়েজ যদি রান করে তাহলে টিম যেভাবে ইন্সপায়ার্ড হয়, শান্তর বা ক্যাপ্টেনের কিন্তু ওইভাবে কিন্তু টিমটাকে খুব ভালোভাবে রান করাতে পারে। সো অনেক ডিসিশন কিন্তু সে অ্যাগ্রেসিভভাবে নিতে পারে, বাট যখন রান না করে তখন কিন্তু খুব কনজারভেটিভ হয়ে যায়। সেখানে কিন্তু ডিসিশন মেকিংটা খুব কনজারভেটিভভাবেই নিতে হয়। এবং মোস্ট অফ দ্য থিং যে যেই পজিশনে সে ব্যাটিং করছে, নাম্বার 3, T20 ইজ দ্য মোস্ট ডিমান্ডেবল একটা
পজিশন, খুবই সেই important. জায়গা থেকে যদি রান না হয় তাহলে কিন্তু টিমটা আসলে একটা বড় যে রান আমরা আশা করি সেই জায়গাটা কিন্তু দাঁড়াতে পারবে না। সো আমার কাছে মনে হয় শান্তর ফর্মটা আসলেই একটু হলো ডাউন ট্রেনে যাচ্ছে, বাট হি ইজ এ ভেরি ক্লাস ব্যাটসম্যান। জাস্ট 3-4 মাস আগেও কিন্তু আমরা দেখেছি সে কিন্তু রানে ফিরছে এবং এরকম ব্যাট পেস থেকে কিন্তু সে রানে ফিরে। সো এর কিন্তু অভ্যাস আছে। সো আমার কাছে মনে হয় যে সামনে যে একটা মাস বা 1.5 মাস সময় রয়েছে, এই 1.5 মাসে ইনশাল্লাহ শান্ত ফিরে যাবে আমি আশা করি। শান্তর একটা ইন্টারভিউ আছে আমাদের কাছে, শান্ত কথা বলেছেন সত্যিকারের অর্থে। সেই নাজমুল হোসেন শান্তর সেই ইন্টারভিউটা আমরা দেখতে চাই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলো, বিশ্বকাপের জন্য কতটুকু প্রস্তুত হয়েছে বাংলাদেশ? অধিনায়ক নাজমুল শান্ত বলছেন ক্লোজ ম্যাচ জয় ছিল এই সিরিজের বড় প্রাপ্তি। ব্যাটারদের জন্য উইকেট সহায়ক ছিল না বলে মনে করেন তিনি। ভালো উইকেটে খেলার অভ্যাস হলেই কেবল বদলাবে স্ট্রাইক রেট। অধিনায়কত্ব উপভোগ করেছেন, তবে সিরিজ নিজের পারফরম্যান্সে খুব একটা খুশি নন শান্ত। আমরা প্রতি ম্যাচেই সিরিয়াস ছিলাম, শুরু থেকে আজ পর্যন্ত যে কটা ম্যাচ খেললাম প্রত্যেকটা ম্যাচে সিরিয়াস ছিলাম, একটা ম্যাচও হারতে চাইনি এবং হারাটা দরকার ছিল না। সিরিজ জয় তো ছিলই, সাথে হোয়াইট ওয়াশ যুক্ত হলেই ফেক আত্মবিশ্বাসের ফাঁদে পড়ত বাংলাদেশ। এই ধারণায় জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ হারের পর যেন হাঁপ ছেড়ে বাঁচেন ভক্তরা। সেখানেই নাজমুল শান্তর এমন প্রতিক্রিয়া। এটা অবশ্য কঠিন বাস্তবতা। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর যতটা না প্রশংসা হবে, হারলে সমালোচনা হবে ঢের। সেখানে সিরিজ জিতলেও টাইগারদের পারফরমেন্স সন্তুষ্ট করতে পারেনি কাউকে, যদিও এখানেও ভিন্ন মত অধিনায়কের। সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে। তৃতীয় জায়গায় যেটা বলবো যে আমরা যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম, যে জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন ছিল, যে আমরা ক্লোজ ম্যাচ জিতেছি, টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে, আজকের ম্যাচ যদি দেখেন মিডল অর্ডারে একটু ব্যাটিং করার সুযোগ পেয়েছে। সো এরকম বেশ কিছু জায়গা আছে। উইকেটের কথাও এসেছে ঘুরে ফিরে। চট্টগ্রামের উইকেটে ব্যাটাররা যেমন পারেননি মিরপুরেও, তাই তো বারবার এসেছে স্ট্রাইক রেটের কথাও। প্রশ্ন হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে যখন এমন হতশ্রী ব্যাটিং, সেখানে বিশ্বকাপে কতটা প্রতিরোধ করতে পারবেন শান্ত লিটনরা? আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়, স্ট্রাইক রেট, বাট জিনিসটা হলো যে আমরা কিন্তু আপনি যদি চিন্তা করেন রিসেন্টলি আমরা ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলঙ্কার সাথে যেই T20 সিরিজটা খেললাম ওই উইকেটে আমরা ভালো উইকেটে খেলেছি, বাট এই জিনিসটা সময় দিতে হবে। আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি, 6 মাস, 1 বছর, 2 বছর, তারপর আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে, এটা আমি এক্সপেক্ট করি 160 থেকে 180-র ভিতরেই থাকবে ভালো উইকেটে, এবং এর ভিতরেই বোলারদের ডিফেন্ড করতে হবে বা এর রানগুলো চেস করতে হবে। সো আইপিএলের সাথে কম্পেয়ার করাটা কখনোই আমার মনে হয় না যুক্তিগত। লিটনের ব্যাটিং নিয়েও যখন সমালোচনা হচ্ছে, প্রশ্ন উঠেছে নাজমুল শান্তর ফর্ম নিয়েও। অনেকে তো এক ধাপ এগিয়ে কাঠ গড়ায় তুলেছেন তার অধিনায়কত্ব। এনজয় করছি এখন পর্যন্ত, ম্যাচ জিতলে তো ভালোই লাগে। সো সিরিজ জিতলাম, ভালো লাগছে এবং উপভোগ করছি। আলাদাভাবে কারো নাম মেনশন করতে চাই না। টিমের কতজন প্লেয়ার আছে, সবাই কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা সবাই সাপোর্ট করছে এবং সবাই চেষ্টা করে যে ছোট ছোট ফিডব্যাক দেওয়া। প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রে আরও 3 ম্যাচ সুযোগ পাবেন হাথুরু সিং শিষ্যরা। এজন্য 15 মে দিবাগত রাতে ঢাকা ছাড়বে টিম টাইগার্স। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। সাজান ভাই, একটা কথা আছে ইংরেজিতে, সেটা হচ্ছে কমান্ড ওভার দ্য টিম। ক্যাপ্টেন ডেফিনেটলি তার একটা কমান্ড থাকতে হয় সিনিয়র জুনিয়র সবার উপরই, যেহেতু এই টিমটাতে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন তার সিনিয়র, ঋষাদদের মতো জুনিয়র আছে। বাট ক্যাপ্টেন যখন আন্ডার পারফর্মিং হয় তখনই কমান্ড ওভার দ্য টিম, এটা কি আসলে ডিফিকাল্ট হয় কিনা ক্যাপ্টেনের জন্য? আমি একটু আগেই বলেছি যে আসলে পারফর্ম না করলে ওর জায়গাটা এমন একটা জায়গা যে T20-তে দ্য মোস্ট ভ্যালুয়েবল জায়গা, টু বি অনেস্ট। সো এখান থেকে রান না করলে একটা প্রবলেম কিন্তু ফেস করতে হবে পুরো টিমটাকে। এবং যখনই আমি পারফর্ম করব না, তখনই কিন্তু আমি অনেক বড় বড় ডিসিশন, যেটা আসলে গ্যামলিং করার ডিসিশন, সেই জিনিসটা কিন্তু আমি নিতে পারবো না। সো ভেরি কনজারভেটিভ ডিসিশনে চলে যেতে হবে, স্ট্রিক অন দ্য প্রসেসে চলে যেতে হবে, যেই জিনিসটা আসলে T20 ম্যাচে মোটেই সামঞ্জস্য নয়। যদি পারফর্ম সে করতো, হায়েস্ট রান গেটার হতো এবং তখন কিন্তু সে যে কোনো ডিসিশন সে নিতে পারতো। সো এই জায়গাটাকে একটু হলেও আমার মনে হয় যে ডিসিশন মেকিংয়ের জায়গায় শান্ত একবার চিন্তা করবে, যেহেতু সে পারফর্ম করতেছে, এই জিনিসটা একটু হলেও এফেক্ট পড়বে। আমি এবার একটু তাসকিন ইস্যুতে আসতে চাই। ইনজুরিতে পড়েছেন, আপনার কাছে কি মনে হয় ভাই যে
তাসকিনকে এই সিরিজে অ্যাভেলেবেল করাটা বেশি ইম্পর্টেন্ট ছিল নাকি ওয়ার্ল্ড কাপে তাকে সুস্থভাবে নিয়ে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল, আর সেই যদি ওয়ার্ল্ড কাপ যদি না খেলতে পারে তাহলে দলের জন্য কি ইম্প্যাক্ট পড়বে? নিশ্চয়ই তাসকিন যে ফর্মে রয়েছে, ওয়ার্ল্ড কাপ যদি আমাদের টিমে না খেলতে পারে আমরা 20% অনেকটাই পিছিয়ে যাব। সো যেই জিনিসটা আসলে টিম ম্যানেজমেন্ট চেয়েছে যে একটা ফ্লোতে নিয়ে যাওয়ার জন্য, একটা উইনিং ফ্লোতে নিয়ে যাওয়ার জন্য, এই জন্যই হয়তো বা তাসকিনকে ইনেরও অনেকগুলো ম্যাচ খেলিয়ে ফেলেছে, 4টা ম্যাচ খেলিয়ে ফেলেছে, যেটা অফলাইনে বলছিল যে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার পরেও কিন্তু এখানে ইনেরও সবগুলো ম্যাচ খেলেছে। সো আমার কাছে মনে হয় যে ওই যে জিনিসটা চিন্তা করেছে যে ফ্লোতে নিয়ে যাওয়ার পরে তারপরে রেস্ট দিতে, বাট 4 নম্বর ম্যাচে আসলে প্রবলেমটা ক্রিয়েট হয়ে গেছে। আসলে ইনজুরি এমন একটা জিনিস, ফার্স্ট ম্যাচেও ইনজুরি হতে পারে, আবার কোনো সময় ইনজুরি হয় না। আসলে পেস বোলারদের ইনজুরিটা তখনই হয় যে যখন সে 100% এফোর্ট দিবে, তখনই কিন্তু 110% এফোর্ট দিবে, তখনই ইনজুরিটা হয়। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা তাসকিনের খুব তাড়াতাড়ি যদি ফিরে আসে আমাদের জন্য অনেক বেশি আমরা বেনিফিটেড হব। বাট যদি তাসকিন না ফিরে আসে, এই রিপ্লেসমেন্টে যে আসবে তাকে কিন্তু সেই পারফর্ম করতে হবে তাসকিনের যে অনুপস্থিত যে জায়গাটা, সেই জায়গাটা গ্র্যাব করার জন্য। সাজান ভাই, একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলতে চাই, তা হচ্ছে তাসকিনকে যদি আমরা অ্যাভেলেবেল না পাই, ইফ আমরা অ্যাভেলেবেল পেলাম না, সেক্ষেত্রে তানজিম হাসান সাকিবের একটা অপশন অবশ্যই আছে যে তানজিম হাসান সাকিব হয়তো বা সেই জায়গায় থাকবে। কিন্তু আমি স্পিন ডিপার্টমেন্ট নিয়ে যদি কথা বলি, ওয়েস্ট ইন্ডিজে কিংবা আমেরিকাতে আমরা যেমনটা দেখছি অন্যান্য দলগুলো তারা স্পিনারদের উপর ডমিনেট করেই টিম সাজাচ্ছে। ইন্ডিয়া 4টা ফ্রন্টলাইন স্পিনার, অস্ট্রেলিয়া অ্যাস্টন এগারকে নিয়ে এসেছে, ওয়েস্ট ইন্ডিজ ইনফ্যাক্ট স্পিন ডিপার্টমেন্টটা শক্ত করছে। বাংলাদেশ সেই জায়গাটা কোন অবস্থায় আছে স্পিন ডিপার্টমেন্টের দিক থেকে? সত্যি কথা বলতে হয় যে ওয়ার্ল্ড কাপটা ধরো ড্রপ অ্যান্ড উইকেট না, সো আমার কাছে মনে হয় যে ওই উইকেটটায় প্যারাডাইস উইকেট থাকে ব্যাটসম্যানদের জন্য। এখানে স্পিনারদের কিছুটা হলেও আধিপত্য থাকলেও থাকতে পারে, উই আর নট শিওর। বাট আমার যেটা মনে হয় যে স্পিনার এখন বাইরে কারা কারা রয়েছে, সাপোজ রিশাদ এবং তানভীর এবং শেখ মেহেদী, 3জনের একজন। এখন ওই উইকেটের উপর ডিপেন্ড করে আমরা কয়জন পেস বোলারকে ইন্ট্রোডিউস করব। আমরা কি 3টা জেনুইন পেস বোলার খেলাবো, নাকি 2জন জেনুইন পেস বোলার এবং সাইফুদ্দিনকে খেলাবো, সাথে একজন স্পিনার আমরা ইনক্লুড করব, নাকি সাইফুদ্দিনকে ড্রপ রেখে আমরা 2টা স্পিনার ইনক্লুড করব, রিশাদ এবং শেখ মেহেদির সাথে সাকিব। সো 2জন পেস বোলার 3টে স্পিনার নিয়েও আমরা খেলতে পারি, 3টে পেস বোলার 2টা স্পিনার নিয়ে খেলতে পারি। সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় তাসকিনের মানে ইম্পর্টেন্সটা অনেক বেশি হয়। কি তাসকিন ইনিশিয়ালি যে জিনিসটা করে যে উইকেট নেওয়ার চেষ্টা করে, যদি উইকেট একদম ও রান দিবে বাট উইকেটটা গ্র্যাব করার চেষ্টা করবে। যদি উইকেট গ্র্যাব নাও করতে পারে, একটা থ্রেট কিন্তু অন্য টিমকে তাকে দিতে পারবে। দেখেন একটা টিম যখন অন্য টিমের সাথে ভিডিও অ্যানালিস্টরা বসে, তখন কিন্তু তারা চিন্তা করে যে ওইখানে 2টা পেস বোলার কে রয়েছে, ওদের পেস কেমন, ওদের লাইন কেমন। সো আমরা সবসময় মনে করি যে তাসকিন অন্যান্য টিমের জন্য একটা বড় থ্রেট। সো এখানে এসে তানজিম সাকিবকে সেই থ্রেটটা কি কতটুকু পর্যন্ত ডমিনেট করতে পারবে, অন্যান্য টিমকে দিতে পারবে। ইজ এ ফ্যান্টাস্টিক বলার, যতগুলো ম্যাচ খেলেছে অফ দ্য পিচে এবং সামনে বল করে ভেরি সাকসেসফুল হয়েছে। বাট শুধুমাত্র সামনে বল করেই কি সাকসেসফুল হবে, এটা আসলে ডিপেন্ড করে ওর উপরে। ও যেটা বাউন্সার মারে ব্যাটসম্যানরা কিন্তু অনেক তাড়াতাড়ি বুঝে যায়। সো ওই জায়গাটা একটু হলেও তানজিম সাকিব কিন্তু একটু লুফল রয়েছে, যেটা তাসকিনের মধ্যে নেই। সো তাসকিন যদি ড্রপ আউট হয় এবং তানজিম সাকিব যদি ঢুকে, তানজিম সাকিবকে এই 1 মাসের মধ্যে অতটুকু পর্যন্ত অ্যাবজর্ভ করতে হবে যতটুকু পর্যন্ত তাসকিন ওই টিমকে দিতে চেয়েছিল। তাহলে আসলে আমরা কোনো লুফল দেখবো না, বাট ওকে প্রিপেয়ার্ড হতে হবে যদি তাসকিন না খেলে। মঞ্জুরির কোয়েশ্চেন তো ডেফিনেটলি আছে, এবং যে সংক্রান্ত কোয়েশ্চেন তোমার আছে সেই সংক্রান্ত একটা রিপোর্ট আমাদের কাছে আছে। রিপোর্টটা একটু দেখে আসতে চাই। আগে ঘরের মাঠে নিজের শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচটিকে খেলে ফেলেছেন সাকিব আল হাসান। ক্যাপ্টেন নাজমুল শান্ত নিশ্চিত করতে না পারলেও টাইগারদের ভবিষ্যৎ সূচি অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে হয়তো নিজের শেষ টি-20 ম্যাচটা খেলে ফেলেছেন সাকিব। ম্যাচে দারুণ বোলিং করেও মাত্র 1 উইকেটের জন্য 700তম আন্তর্জাতিক উইকেটের মাইলফলক স্পর্শ করা হয়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারের। ম্যাচ শেষ, সতীর্থরা যখন ড্রেসিং রুমে, সাকিব আল হাসান তখন মিরপুরের সেন্টার উইকেটে ব্যাট হাতে ব্যস্ত। কারণটাও অজানা নয়।
লম্বা বিরতি দিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরে স্বস্তিতে নেই সাকিব। চোখের পুরনো সমস্যায় ব্যাট হাতে নিজেকে ফিরে পাওয়ার লড়াই বিশ্বসেরা এই অলরাউন্ডারের। সিরিজের চতুর্থ ম্যাচে ফিরে শুরুর আগেই শেষ। পঞ্চম ও শেষ ম্যাচে 17 বলে করলেন 21 রান, কিন্তু চোখের সমস্যায় ফোকাস ঠিক করতে গিয়ে পড়লেন পুরনো জটিলতায়। বিশ্বকাপে অংশ নিতে বুধবার রাতে দেশ ছাড়বে টাইগাররা। তার আগে ব্যাটিংটা ঝালিয়ে নেয়ার সুযোগ হাতছাড়া করতে চাইলেন না সাকিব। একজন নেট বোলারকে সঙ্গে নিয়ে করেন অনুশীলন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্পো। এদিন 21 রানের ইনিংস খেলার পথে অবশ্য নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। ঘরের মাঠে টি-20 ফরম্যাটে 1000 রান পূর্ণ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বল হাতে 4 ওভারে মাত্র 9 রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। তবে আরও একটি উইকেটের আক্ষেপ নিয়েই থামতে হলো সাকিবকে। প্রথম বাংলাদেশি হিসেবে 700তম আন্তর্জাতিক উইকেটের দেখা পাওয়া হলো না তার। ঘরের মাঠে এবছর আর কোনো টি-20 ম্যাচ নেই বাংলাদেশের। তাই প্রশ্ন উঠেছে, ঘরের মাঠে নিজের শেষ টি-20 ম্যাচটাই কি খেলে ফেললেন সাকিব? না, শেষ টি-20 ম্যাচ খেললো কিনা এই বিষয়ে আমি জানি না, বাট তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই। আমরা সবাই জানি উনি কতটা ক্যাপেবল, এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যেই টুর্নামেন্টটা আছে এবং যে সিরিজটা আছে উনি ব্যাটিংয়ে টিমের হয়ে কন্ট্রিবিউট করবেন। বাংলাদেশের ক্রিকেটে কারো শেষ বলাটা কঠিন, তবে ভবিষ্যৎ সূচি, বয়স ও পারফরমেন্স বিবেচনায় এটিই হতে পারে ঘরের মাঠে সাকিবের শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ। মুজনেবিন তারেক, যমুনা স্পোর্টস। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। দ্য এন্ড অর নট, সাকিবকে নিয়ে কথা হচ্ছে এইসব বিষয় নিয়ে। সেই সময় জানতে চাই যে সাকিবকে আমরা দেখেছি আগের ম্যাচটাতে জিম্বাবুয়ের সাথে বেশ ক্রুশিয়াল একটা টাইমে বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছেন। এইবারেও বেশ খরচে ছিলেন এই ম্যাচটাতেও। সব কিছু মিলায় বোলিং নিয়ে তো সাকিবের কোনো সন্দেহ নেই, এটা কেউই সন্দেহ পোষণ করবে না, বাট ব্যাটিংটা একটু চিন্তার বিষয় কিনা? ফার্স্ট অফ হলো বোলিং। সাকিবকে আমরা প্রথম যখন বলার হিসেবে ডেবিউ হয়েছিল, যেই বোলিং লেন্থ এবং লাইনে বোলিং করছিল, যেই স্পিন করছিল এবং ভিতরে ঢুকছিল, ভেরি ম্যাজিক্যাল বলার তখন বলা হয়। কারণ কি, ও একই গ্রিপ থেকে কিন্তু দুদিকে মুভ করে, স্পিনও হয় আবার ভিতরে ঢোকে, তাহলে ব্যাটসম্যানরা আসলে ট্র্যাপে পড়ে। এর জন্য আসলে তাকে ম্যাজিক বলার। বাট ব্যাটিংটা আসলে সাকিবকে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার রয়েছে। দেখেন, সাকিব যখন নাম্বার 3 ওয়ার্ল্ড কাপটা খেলেছে তখন কিন্তু আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে গিয়েছিল, যে একজন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান যখন ফর্মে থাকে তখন টিমটাকে নিয়ে ও গুছিয়ে খেলতে পারে। আর এখন যখন সাকিবকে আমরা নাম্বার 6-এ দেখলাম তখন কারণ আসলে একটু হলো আমাদের কাছে একটু লেগেছে যে সাকিব যদি নাম্বার 6-এ খেলে তাহলে কিন্তু আমাদের টিমটা খুব একটা ভালো পজিশনে নেই। সো 6 থেকে সাকিব কতটুকু পর্যন্ত অ্যাগ্রেসিভ হবে সেই জিনিসটা আসলে তার উপর ডিপেন্ড করে। অনেক ইম্প্রোভাইজ শট যেগুলো আরও আগে তারা খেলেছে তাকে খেলতে হবে, পারফেকশন আনতে হবে ইম্প্রোভাইজ শটে, তা না হলে কিন্তু ওই জায়গাটা থেকে রানটা এক্সেলারেট না করতে পারলে একটা বড় রানে যাবে না। ওয়েল সাজান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ইউর থট। লেটস হোপ ফর দ্য বেস্ট। কালকে টিমটা কেমন হয় সেটা আমরা অবশ্যই জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।